নমস্কার, আপনারা দেখছেন সোনারপুর বার্তা। সঙ্গে রয়েছে আমি ঋষিতা। মুখোমুখি কথা হবে কিছুক্ষণে। এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি সোনারপুর দক্ষিণের 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সায়নী বোস মহাশয়কে। সরাসরি তার সঙ্গে কথা বলে নেব। প্রথমেই সোনারপুর বার্তায় আপনাকে স্বাগত জানাই। ভোটের প্রচার করেছেন, ভোট শেষ, ফলও বেরিয়ে গেছে, এখন কেমন দিন কাটছে? হ্যাঁ, ভোটের প্রচারে আমরা খেটেছি, 100% দিয়েছি, আমাদের ফল বেরিয়েছে, আমরা জিতেছি। তো এখন আরও ভালো কি করে কাজ করব, আমাদের সেই প্ল্যানিং চলছে। যাদবপুরের প্রার্থী ছিলেন সায়নী ঘোষ, বর্তমানে নবনির্বাচিত সাংসদ। 2,58,000 ভোটে জয়লাভ করেছে, কতটা আনন্দিত? খুবই আনন্দিত, অবশ্যই আমরা খুবই আনন্দিত। আমরা আমরা জানতামই উনি জিতবেন এবং উনি এত লক্ষ ভোটে জিতেছেন। আমরা খুব আনন্দিত, আমরা সবাই পরিশ্রম করেছি এবং মানুষও দুহাত ভরে আশীর্বাদ করেছে। আমরা সত্যিই খুব আনন্দিত। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে সোনারপুরের ফল একটু হলেও খারাপ হয়েছে বা আশানুরূপ হয়নি বলা যেতে পারে। তো সেইটাকে নিয়ে কি বলবেন, আপনার প্রতিক্রিয়া কি এই নিয়ে? দেখুন, সোনারপুরের ফল যদি বলেন তাহলে বিগত দিনের লোকসভা ভোট যদি আপনি দেখেন, স্ট্যাটিস্টিক্স যদি দেখেন, তাহলে আমি বলবো যে এর আগে বোধহয় 14,000 সামথিং ভোটে লিড ছিল, এবার সেটা 10,000 ভোটে লিড আছে। তো দেখুন, সব ভোটেরই তো একটা পরিপ্রেক্ষিত থাকে, সেটা লোকসভা হোক, বিধানসভা হোক বা পৌরসভা হোক, যে কোনো ভোটের একটা ক্ষেত্র থাকে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে লোকসভা ভোটে হয়তো একটা কারণ হতে পারে যে মানুষ একটা স্থায়ী সরকার চেয়েছে এবং সেই জায়গা থেকে এটা একটা কারণ হতে পারে যে আর আমাদের এখানে একটু শহুরে লোকজন বেশি, শিক্ষিত লোকজন বেশি। সেই জায়গা থেকে ধরুন, আমি যদি আমার কথাই বলি, তাহলে আমরা যেমন ভোটের আগে মানুষের কাছে ডোর টু ডোর করেছিলাম, ভোটের পরেও আমরা ডোর টু ডোর করেছি, মানে গেছি মানুষের কাছে যে কেন, কিসের জন্য একটু এরকম কম হলো। আপনার ওয়ার্ডেও সেক্ষেত্রে যেমনটা আমরা দেখেছি যে লিড একটু হলেও কম হয়েছে, তো এটাতে কি আপনি খুশি? না, দেখুন, লিড কম হয়েছে বলতে আমাদের এক্সপেকটেশন আরও বেশি ছিল, এটা সত্যি কথা। আমরা সারা বছর, এমন নয় যে ভোট আসছে বলে আমরা মানুষের কাছে যাই বা কিছু, আমরা সারা বছর কিন্তু একটা টিম হিসেবে কাজ করি এবং একটা পাবলিক রিলেশন সবসময় মেনটেন করে চলি। তো যেটা বলছিলাম যে আমরা যেমন ভোটের আগে গেছি, ভোট পরবর্তী সময়েও আমরা গেছি এবং সেখানে আমরা এটাই বুঝতে পেরেছি, এটা আমার অ্যানালিসিস, যে ধরুন বিগত দিনে যিনি ছিলেন, আমাদের এমপি যিনি ছিলেন, তার যে মানে তার ইনভলভমেন্ট, সেটা দেখে এই ভোটটায় মানুষ ভোট দিয়েছে, আমি এটুকুই বলবো। আর ওয়্যারাজ যেখানে আমাদের এমএলএ এত বেশি অ্যাক্টিভ, মানে উনি বর্ষার জলে হাঁটছেন এবং মানুষের সাথে কথা বলছেন, জল জমার সমস্যা থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্যায় মানুষের পাশে ডাইরেক্ট চলে যাচ্ছেন। তো সেখানে মানুষও তো আশা করে যে এমপি আসবে বা থাকবেন তাদের পাশে। তো সেই হিসেবে তাদের একটা জায়গা ছিল, সেটা হয়তো তাদের ফুলফিল হয়নি। প্রত্যাশিত যেমনটা আপনি বললেন যে যতটা প্রত্যাশা করেছিলেন সেই অর্থে সেটা হয়নি, তো কোথায় খামতি ছিল বলে মনে করছেন? দেখুন, আমি যদি ওই যে বললাম, আমি যদি আমার ওয়ার্ডের কথা বলি, তাহলে আমি খামতি বলবো না, কিন্তু আমার ওয়ার্ডের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমার ওয়ার্ডের বেশ কিছু বুথ, যেমন ধরুন 67, 68, 125, এইগুলো আমাদের কিছু জয়েন্ট আছে, যেমন 15, 14, মানে 15, 17, 16 এগুলোর মধ্যে ঢুকে গেছে, মানে আমার ভোটার অন্য জায়গায় চলে গেছে। সেক্ষেত্রে হয়তো আমার সেখানে একটু এটা আমরা বারবার বলেও ঠিক করতে পারিনি, সর্বদল বৈঠক করেও আমরা এটা ঠিক করতে পারিনি, তবে আমরা আগামী দিনে এটা ঠিক করে নেবো। এটা কি হয়, তাদের মানে ওই ভোটটা অন্য ওয়ার্ডের কাউন্ট হয়েছে আর কি, সেটা তারা আমাদের ভোটার ছিল, তো সেই জন্য আমাদের হয়তো দু একটা জায়গায় বুথে একটু মার্জিন কমেছে। এটা কি ত্রুটিটা অ্যাকচুয়ালি কিসের ছিল যে এই যে কাউন্ট হয়ে গেল অন্য ওয়ার্ডের হয়ে, না আপনাদের ওয়ার্ডের অন্য ওয়ার্ডে? না, এগুলো দেখুন, এগুলো তো নির্বাচন কমিশন থেকে ঠিক করে যে কোন কোন বুথের মধ্যে কোন 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 ওয়ার্ডের মধ্যে কোন কোন বুথগুলো ঢুকবে। তো এটা হয়ে আসছে এবং কিন্তু এই জায়গাগুলোতে পরিষেবা আমরাই দিয়ে থাকি। তো এটা নিয়ে একটু অসুবিধা হয়েছে, এটা আগামী দিনে আমরা ঠিক করে নেবো। আর যে প্রকল্পগুলো রয়েছে সেই আপনার ওয়ার্ডে কতটা কাজ করতে পেরেছেন প্রকল্পগুলো? 100% আমরা কাজ করতে পেরেছি প্রকল্পগুলো নিয়ে। যেমন ধরুন, আপনি যদি বলেন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, যখন যেরকম আমাদের কাছে নির্দেশিকা এসে যে আমাদের মানুষের কাছে পৌঁছানোর জন্য, আমরা মানুষের বাড়ি বাড়ি থেকে গিয়ে ফর্ম দিয়ে সেগুলো ফিল আপ করিয়ে নিয়ে এসে আমরা পৌরসভায় জমা করছি। লক্ষ্মীর ভাণ্ডার অনেকের ক্ষেত্রে চালুও হয়ে গেছে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিছু কিছু ছাড়া হয়ে গেছে, কিন্তু কিছু কিছু এখনও মানে ছাড়া হয়নি টাকা আর কি।
এরমভাবেই চলছে। কিন্তু দুয়ারে সরকারের যে ক্যাম্পগুলো, দুয়ারে সরকার ক্যাম্পগুলোতে একদম দুয়ারে সরকার ক্যাম্পে 100% সাকসেসফুল আমি বলবো, কারণ দুয়ারে সরকারে মানুষ আসে পরিষেবা নিতে। এবং এখন আপনি যদি কখনো, আপনাদের কাছে তো ক্যামেরা থাকে, আপনারা যদি কখনো দুয়ারে সরকারে আসেন দেখবেন এখন মানুষের আসার সংখ্যা খুব কমে গেছে, কারণ ম্যাক্সিমাম মানুষ পরিষেবা পেয়ে গেছে। আর পরবর্তীকালে যে ভোটের দিন ঘোষণা হওয়ার পর থেকে যে যে উন্নয়নমূলক কাজগুলো বন্ধ হয়েছিল সেগুলো কি শুরু হয়েছে, বা সেগুলো শুরু করার জন্য হ্যাঁ, কি কি পদক্ষেপ? ভোট দেখুন 3 মাস ধরে আমরা জানি নির্বাচন চলেছে। এই জন্য আমি আমাদেরই কেন বলবো, আমাদের অনেক ওয়ার্ডেরই এমন হয়েছে যে বেশ কিছু জায়গায় ধরুন সব কিছুতে একটা প্রসেস থাকে, যে এস্টিমেট হওয়া, তারপরে ধরুন টেন্ডারিং হওয়া, ওয়ার্ক অর্ডার বেরোনো, কাজ করা। এবার এই 3 মাস ধরে যেহেতু এমবার্গো চলছিল, এই কাজগুলো না একটু আটকে ছিল, কিন্তু এখন সেগুলো আমরা শুরু করতে পেরেছি আস্তে আস্তে করে, সেইগুলোর ওপরে কাজ হচ্ছে। একাধিক ক্ষেত্রে মানুষ পুকুর ভরাটের অভিযোগ আনে, তো আপনার ওয়ার্ডে এরকম কিছু হয়েছে? একদমই না। আমার ওয়ার্ডে মানে পুকুর ভরাট কি, আমি বলবো আপনাকে, আমার ওয়ার্ডে আমরা পুকুর খনন করেছি। এবং আপনি যদি এক্ষুনি ক্যামেরাটা নিয়ে আমার সামনে যান, আমরা 2টো পুকুর সংস্কার করেছি, 5টা পুকুর আমার ওয়ার্ডে পাইলিং হচ্ছে। এরকম কোনো অভিযোগ আমার ওয়ার্ড থেকে নেই যে পুকুর ভরাট হয়েছে, এবং আগামী দিনেও হবে না। ঠিক আছে। আর বিভিন্ন ওয়ার্ডের ক্ষেত্রে আমরা দেখেছি যে দলের মধ্যে বিভিন্ন গোষ্ঠী থাকে, সেই গোষ্ঠীর একটা অন্তর্গতের রেজাল্ট ভোটে দেখা যায়। তো আপনার ওয়ার্ডে কি যে ভোটের লিডের সংখ্যা সেটা কম হওয়ার পিছনে কি এরকম কোনো কারণ রয়েছে? না না, গোষ্ঠীদ্বন্দ্ব এখানে আমি কোনো, আমার ওয়ার্ডে ওরকম কোনো যে গোষ্ঠীদ্বন্দ্ব বা কিছু, আমাদের বিরোধী যারা ছিল আমি তাদের কথা বলবো, কিন্তু আমাদের নিজেদের লোকেদের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব, কেউ একটা লবি করেছে বা এরকম কিছু নেই। এমনি ঠিকঠাকই আছে সব কিছু। ভোটের আগে বিরোধীদের পক্ষ থেকে যে অপপ্রচার বা যেই জিনিসগুলোকে সামনে আনা হচ্ছিল, দুর্নীতির অভিযোগ, যে কারণে বলা হচ্ছিল যে এবারে তৃণমূলের আসন সংখ্যা কমবে, সেই জায়গাতে থেকে দাঁড়িয়ে তৃণমূলের আসন সংখ্যা বেড়েছে, এটা নিয়ে কি বলবেন? হ্যাঁ, মানুষ প্রমাণিত করে দিয়েছে যে যে সমস্ত বাজে অভিযোগগুলো আনছিল বিরোধী সরকার, তারা কতটা ভুল সেটা মানুষ প্রমাণ করে দিয়েছে। দুহাত ভরে মানুষ আমাদের আশীর্বাদ করেছে। আর শুভেন্দু অধিকারী যেমনটা বলেছিলেন যে 2024-এ সরকার পড়ে যাবে, এখন তিনি নিজেই অস্বস্তিতে রয়েছেন, এটা নিয়ে কি বলবেন? 2024-এ উনি বলেছিলেন সরকার করবে, আরো অনেক পড়ে আমাদের সরকার, হ্যাঁ পড়ে যাবে। এটা তো আমি তো বারবার বলবো যে মানুষ প্রমাণ করে দিয়েছে, এর থেকে বেশি আর কি হতে পারে। মানুষ বুঝিয়ে দিয়েছে। মানুষ নিল না, মোদির গ্যারান্টি কি করে নেবে? আপনি ভাবুন না, আপনি যদি দেখেন যে আমরা বারবার মানে যদি কেউ মা হয়, তার কাছে তো তার সব সন্তান সমানভাবে সবটা পাবে, এটাই হওয়া উচিত। তো যিনি আমাদের প্রাইম মিনিস্টার, উনি তো আমাদের বাংলাকে সবসময় বঞ্চিত করে গেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি মানে বারবার দরবার করেছেন, আমাদের 100 দিনের কাজের টাকা বলুন, আমাদের আবাস যোজনার টাকা বলুন, বিভিন্ন ক্ষেত্রে কিছু কিছু স্কিমের টাকা বলুন, সেগুলো উনি আটকে রেখে দিয়েছেন। ঠিক আছে, তো এগুলো তো মানুষ দেখেছে, খবরের কাগজে পড়েছে, সব কিছু দেখেছে। তাছাড়া এই যে মানে ধর্মীয় মেরুকরণ করা, ঠিক আছে, মানুষ তো নিতে পারেনি এগুলো, সেটারই ফল ভোট বাক্সে পড়েছে। কিছুদিন আগে একটা রেল দুর্ঘটনা ঘটে গেল, যেটাতেও কেন্দ্রীয় সরকার মালগাড়ির চালকের ওপর দোষ দিচ্ছে। সেখানেও যেমনটা বলা হচ্ছে যে সিগন্যাল নয়, মালগাড়ির চালকের দোষ। হ্যাঁ, উনি তো মালগাড়ির চালক, তো মৃত, তো এখন তো উনি উঠে এসে বলতে পারবেন না। আমি তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, এবং জানিয়ে এই কথাটা বলছি যে এই যে পুরো জিনিসটা ওনার ঘাড়ের উপর চাপিয়ে দিল, উনি তো অ্যালাইভ নয় আজকে। উনি যদি থাকতেন, উনি হয়তো বলতে পারতেন। সত্যি খুব দুঃখজনক ঘটনা, এত মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। এবং আপনি যদি দেখেন যে রেলের ভাড়া বৃদ্ধি করেছে, সব কিছু করেছে, কিন্তু সেই হিসেবে রেলের পরিষেবা ভীষণই বাজে। এবং এই যে এত বড় দুর্ঘটনা, ঠিক আছে, করমণ্ডল এক্সপ্রেস, তারপরে এই যে দুর্ঘটনা, হ্যাঁ, তো মানুষ এগুলো মানে ভালো সহজভাবে নেবে না। এবং এর প্রতি এই সরকারের প্রতি মানুষের ক্ষোভ তৈরি হয়েছে, এবং আগামী দিনেও এর ফল বিজেপি সরকার হাতে নাতে পাবে। সামনেই বিধানসভা নির্বাচন আছে, তার আগে কিভাবে কাজ করার কথা ভাবছেন? আচ্ছা, সামনেই বিধানসভা নির্বাচন আছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেরকম আমাদের নির্দেশ দেন যে মানুষের পরিষেবায় যেন কোনো খামতি না থাকে, কোনো মানুষকে অপেক্ষা করানো যাবে না, আমরা সেই কাজে সবসময় ব্রতী থাকি। আমার ওয়ার্ডে শুধু আমি তো কাউন্সিলর, ঠিক আছে, মানুষ আমার কাছে আসবে, আমি তাদের কথা শুনবো, সব কিছু হবে, কিন্তু আমরা
মানে সব রকম মানে দলমত নির্বিশেষে একজন যখন কেউ কাউন্সিলর হয়ে যায় তখন কিন্তু সে সিপিএম তৃণমূল বা বিজেপির কাউন্সিলর হয় না, সেই ওয়ার্ডের সকল মানুষের কাউন্সিলর হয়। তো আমি তো সেই জায়গা থেকে আমার 100% দিই, সব মানুষকে সমভাবে পরিষেবা দিই এবং আমার যারা বুথ স্তরে ধরুন সকল কর্মীরা রয়েছে তাদের কাছেও আমার বলা থাকে যে কোনো মানুষকে অপেক্ষা করানো যাবে না, পরিষেবা দিতে হবে এবং উন্নয়নমূলক যে কাজ, রাস্তাঘাট, আলো, জল, ড্রেন, এই সমস্ত কিছুর উন্নয়নের জন্য আমরা কাজ করব। আর আমাদের যিনি বিধায়ক আছেন উনি তো সবসময় আমাদের পাশে থাকেন, আমাদের চেয়ারম্যান স্যার আছেন যার সহযোগিতাও আমরা সবসময় পাই। তারা যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দেবেন, আমাদের মাননীয় বিধায়ক যেভাবে নির্দেশ দেবেন, আগামী দিনে যেভাবে কাজ করার কথা বলবেন, যেভাবে প্ল্যানিং করা হবে আমরা সেভাবেই কাজ করব। এবার আমি কাউন্সিলর সায়নিবাস থেকে বেরিয়ে ব্যক্তি সায়নিবাসে আসবো, কিছু কোশ্চেন করবো। আপনি কি ঘুরতে যেতে পছন্দ করেন? হ্যাঁ, বেড়াতে যেতে ভালোবাসি। পাহাড় না সমুদ্র? পাহাড় ভালো লাগে বেশি। আর দেখুন, আপনার এই মুহূর্তে যেমনটা বলা যেতে পারে দুটো পরিবার, একটা আপনার নিজের পরিবার, একটা আপনার ওয়ার্ডের পুরো পরিবার, তো কোন পরিবারটাকে আপনি এগিয়ে রাখবেন? দেখুন, নিজের পরিবারের তো অবশ্যই সেটা একটা দিক, কিন্তু এই ওয়ার্ড যে আমার 14 নম্বর ওয়ার্ড, যেটা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি এখন, এদের কাছে এরা কিন্তু আমাকে তাদের জন্য নির্বাচিত করেছে, তো অবশ্যই আমি আমার এই পরিবারকেই এগিয়ে রাখবো। এই রাজনীতিতে যদি না আসতেন তাহলে কি পেশা নিতেন? শিক্ষকতা করতাম, যেটা আমি আগে একটা প্রাইভেট স্কুলের আমি শিক্ষকতা করতাম এবং পড়াতাম, আমি সেটাই হয়তো এখনও করতাম। কোনো পোষ্য পছন্দ করেন? আমার একটি পোষ্য ছিল, একটি লাসা ছিল, কিন্তু হ্যাঁ ভালো লাগে পোষ্য। তো কুকুর একটি লাসা ছিল, মারা গেছে, তো তারপরে আর নতুন করে কাউকে আনা হয়নি। পোষ্য ভালো লাগে। তো এই মুহূর্তে আপনার কর্মজীবনে কি ডেজিগনেশন রয়েছে কাউন্সিলর পদ ছাড়া? না, এই মুহূর্তে শুধু আমি আমার ওয়ার্ডে এই কাউন্সিলর হিসেবেই রয়েছি। আমি আমার এই কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর আমি আমার শিক্ষকতা সেটা আমি ছেড়ে দিই, কারণ এখানে মানুষ হয়তো, কারণ ওখানে যদি থাকে আমার কনসেন্ট্রেশনটা তো ওখানেও দিতে হবে, কোনো রেসপন্সিবিলিটি নিয়ে যেটা যদি আমি ফুলফিল না করতে পারি তাহলে সেটা আমার ভালো লাগবে না। তো আমি এখন এটা নিয়েই আছি এবং যতদিন এখানে থাকবো আমার টার্মের শেষ দিন অবধি আমি এখানেই ফুল কনসেন্ট্রেশন দেবো। আপনি কি ভোজন রসিক না ডায়েট মেনটেন করেন? ভোজন রসিক না সেই অর্থে, আবার ডায়েটও খুব মেনটেন করি না, আমি সব কিছুই খাই। পছন্দের খাবার কি? পছন্দের খাবার এমনি বাড়ির ভাত, ইলিশ মাছ, এগুলোই ভালো লাগে খেতে। তো এই সব কিছুর সামনে বাড়িতে কতটা সময় দিতে পারেন? হ্যাঁ, বাড়িতে আমার মেয়ে আছে, 5 বছরের আমার মেয়ে আছে। তো আমার ওয়ার্ডের মানুষকে পরিষেবা দেওয়ার পর যদি আমি একটু সময় পাই রাত্রে ফিরে, কারণ এই ওয়ার্ড অফিসে আমি বসি, আমি পৌরসভায় থাকি, আমি বিভিন্ন ক্লাবে থাকি, সন্ধ্যেবেলা হোক দুপুরবেলা হোক, এইভাবেই আমি ওয়ার্ডটাকে মেনটেন করে চলি এবং সর্বশেষে বাড়ি গিয়ে যদি একটু সময় পাই তাহলে মেয়েকে একটু পড়াতে নিয়ে বসি। এই সব কিছুর বাইরে আপনার কি কোনো প্যাশন রয়েছে? প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু। হ্যাঁ, গান আমার খুব ভালো লাগে। যদি আগামী দিনে আমি সময় পাই তাহলে আবার গানটা শেখার ইচ্ছা আছে। আমি গান শিখেছি এর আগে, তো সেটা আবার কন্টিনিউয়েশনের ইচ্ছা আছে। ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সায়নী বোস। তিনি যেমনটা বললেন যে আগামী দিনে আরও বেশি করে মানুষের পাশে থাকবেন, আরও ভালো করে তার ওয়ার্ডের কাজ করবেন। এই সমস্ত বিষয় যে জায়গাগুলোতে এই ভোটে যে জায়গাগুলোতে খামতি ঠিক নয়, তিনি যেমনটা বললেন যে জায়গাগুলোতে কাজ কম করা হয়েছে সেগুলোই আরও বেশি করে করবেন এবং যাতে পরবর্তী বিধানসভা নির্বাচনের আগে আরও বেশি ভালো ফল করা যায় সেই দিকেই তাদের লক্ষ্য থাকবে। ক্যামেরায় গৌরবের সঙ্গে ঋষিতার রিপোর্ট, সোনারপুর বার্তা।